হ্যালো সিটিজেন, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরু ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান কি থাকছে। ওকে, দেখো, সর্বপ্রথম বলি, এই চ্যাপ্টারটা নিয়ে যদি আমরা পুরো ডেপথে যাই তবে শেষ হয়ে যাবে, তোমাদের পুরো ক্লাস 11 শেষ হয়ে যাবে। তো যতটা দরকার ততটাই আমরা পড়ব, কারণ এই যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা এতটা বড় বিষয়, কারণ এই রাষ্ট্রবিজ্ঞান সব কিছু নিয়ে আলোচনা করে, এমন কিছু নেই যে সেটা নিয়ে আলোচনা করে না। তুমি বাড়িতে বসে রয়েছো, স্বাধীনভাবে টিভি দেখছো, সেটা নিয়েও রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তুমি স্কুলে যাচ্ছ, ওটা নিয়েও রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তুমি হেঁটে বেড়াচ্ছ রাস্তা দিয়ে, সেটা নিয়েও রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে না এমন কোনো বিষয়ই নেই। কিন্তু আমরা সাধারণত রাষ্ট্রবিজ্ঞান কথাটা যখনই শুনি তখনই আমাদের কি মনে হয় যে ওই ভোট নিয়ে কিছু হবে, রাজনৈতিক দল নিয়ে কিছু হবে, এই রকম এইসব বিষয়গুলোই আমাদের প্রথমে মনে পড়ে। দেখবে যখনই তোমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে, কেউ যদি জিজ্ঞাসা করে যে কি নিয়ে পড়ছিস, রাষ্ট্রবিজ্ঞান, তখন নেতা হবি নাকি, এই ধরনের প্রশ্ন আমাদের যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট তাদেরকে প্রচুর পরিমাণে শুনতে হয়। তো অ্যাকচুয়ালি রাষ্ট্রবিজ্ঞানটা শুধুমাত্র এটা নয়, রাষ্ট্রবিজ্ঞান সব কিছু নিয়ে আলোচনা করছে। কিন্তু আমাদের একটা বেসিক ধারণা থাকতে হবে রাষ্ট্রবিজ্ঞান কি, কেন পড়ব। ঠিক আছে, তোমরা যেহেতু ক্লাস 11-এ নতুন উঠলে, এতদিন রাষ্ট্রবিজ্ঞান নামে কোনো সাবজেক্টই তোমাদের ছিল না, নতুন সাবজেক্ট। তো এর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাদের প্রথম অধ্যায়টা দেওয়া হয়েছে যে রাষ্ট্রবিজ্ঞানটা কি আগে জানুক, কেন পড়বে রাষ্ট্রবিজ্ঞান, তাই জন্যেই এই চ্যাপ্টারটা দেওয়া হয়েছে। তো আমরা ওটাই একটু বেসিক ধারণা ক্লিয়ার করব, এবং সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান কেন পড়ব। ঠিক আছে, দেখো, এই চ্যাপ্টার থেকে তোমাদের যদি আমরা পরীক্ষার দিক থেকে বলি, মাত্র 4 মার্কের কোশ্চেন আসবে। এছাড়া আমরা পুরো সিলেবাস কমপ্লিট করব, তাও হয়তো বুঝতে পারবো না অ্যাকচুয়ালি রাষ্ট্রবিজ্ঞানটা কি। একটা বেসিক ধারণা আসবে যে রাষ্ট্রবিজ্ঞান কি কি নিয়ে আলোচনা করছে, কিন্তু সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বোঝা বড় মুশকিল। কারণ এই নিয়েই তো যত সব কন্ট্রোভার্সি। তুমি একটা সাধারণ মানুষ, আমি একটা সাধারণ মানুষ, সে কি রাষ্ট্রবিজ্ঞান পুরো বুঝি? এই যে বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিকরা রয়েছে, তারা কি রাষ্ট্রবিজ্ঞান পুরো বোঝে? কারণ রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি নিয়েও আলোচনা করে, অঙ্ক নিয়ে, বিজ্ঞান নিয়ে, সমস্ত কিছু নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করছে। তাহলে আমরা কি সব বুঝি? বুঝি না। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কি হতে পারে, এটার একটা বেসিক ধারণা আজকে আমরা নিতে পারি। ঠিক আছে, আর রাষ্ট্রবিজ্ঞানের নাম নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করতে পারি, যে রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান, কি বিজ্ঞান নয়। রাষ্ট্রবিজ্ঞান কি রাষ্ট্রবিজ্ঞানকে কি রাষ্ট্রবিজ্ঞান বলা যায়, নাকি রাজনীতি বিজ্ঞান বলবো? যেরকম দেখো, রাষ্ট্রবিজ্ঞানের ইংলিশ কি? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের তাহলে বাংলা কি? পলিটিক্যাল মানে কি? রাজনীতি। সায়েন্স মানে বিজ্ঞান, তাহলে কি হচ্ছে? রাজনীতি বিজ্ঞান। আমি সাধারণত পলিটিক্যাল সায়েন্সটাকে রাজনীতি বিজ্ঞানও উচ্চারণ করে থাকি বেশিরভাগ টাইম, খুব কম আমি রাষ্ট্রবিজ্ঞান বলি। ওকে, দেখো, আমরা একটা বেসিক ধারণা যদি নিই, এই রাষ্ট্রবিজ্ঞানের শুরু হয় সাধারণত গ্রিসে, প্রাচীন গ্রিসে। এমন নয় যে একেবারে প্রাচীন কাল থেকে ছিল, যখন আমাদের পৃথিবী সৃষ্টি হলো, যখন আমার তোমার পূর্বপুরুষেরা সেই গাছে গাছে ঘুরে বেড়াতো বাদরের মতো, তখন কি রাষ্ট্রবিজ্ঞানের সৃষ্টি হয়েছিল? হয়নি, তাই না? তখন কারো এরকম জরুরি ছিল না যে চল একটু রাষ্ট্রবিজ্ঞান পড়ি। এবং তখন কি চাহিদা ছিল? এই শিকার করব, শেষ, তাই না? শিকার করব, খাবো দাবো, মরে যাবো। কিন্তু যখন এই যে সময়টা পরিবর্তন হতে থাকে, সেই সব মানুষরা কি ভাবা শুরু করে, আমরা একসঙ্গে থাকবো, একটা পরিবার গঠন করছে। তারপরে এইরকম পুরো পৃথিবীতে একাধিক পরিবার গড়ে উঠছে, সেই পরিবারগুলো আবার এক জায়গায় হয়ে একটা কি গ্রাম তৈরি করছে বা সমাজ তৈরি করছে। তারপরে ওই গ্রাম জুড়ে নগর তৈরি হচ্ছে। পরবর্তীতে দেখা যায় যে নগর রাষ্ট্রের সৃষ্টি হয়। যেরকম
সাধারণত আমরা নগর রাষ্ট্রের ধারণাটা পাই কোথা থেকে? গ্রিস থেকে। গ্রিসেই প্রথম নগর রাষ্ট্র গড়ে ওঠে, এটা আমরা জানি। এবং তাই জন্যই এই যে নগর রাষ্ট্রের গুলো কিভাবে চলবে সেগুলোকে নিয়ে প্রথম ইনিশিয়াল পিরিয়ডে আলোচনা হতো, মানে একেবারে প্রাচীনে আলোচনা হতো। তো সেই ক্ষেত্রে এটাকে রাষ্ট্রবিজ্ঞান বলা হয়েছিল, যে এই নগর কিভাবে চলবে, নগরের কিভাবে উৎপত্তি হলো, এই সমস্ত নিয়ে যেহেতু আলোচনা হতো, তো সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে ওটা সংকীর্ণ অর্থে ধরতে পারি, যে সংকীর্ণ অর্থে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে ওই নগরকেন্দ্রিক আলোচনা, রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা। কিন্তু অ্যাকচুয়ালি রাষ্ট্রবিজ্ঞান কি শুধুমাত্র নগরকে নিয়ে আলোচনা করে না, রাষ্ট্রবিজ্ঞান সমস্ত কিছু নিয়ে আলোচনা করে। আমরা প্রথমেই বললাম যেরকম এই যে রাষ্ট্রকেন্দ্রিক বা নগরকেন্দ্রিক আলোচনার ক্ষেত্রে আমরা দেখতে পাই সক্রেটিসের শিষ্য প্লেটোর শিষ্য অ্যারিস্টটল কে ছিল রাষ্ট্রবিজ্ঞানের জনক। কারণ এই যে শাসন ব্যবস্থা নিয়ে প্লেটো তার রিপাবলিক গ্রন্থে যে শাসন ব্যবস্থা নিয়ে বিভিন্ন জিনিস লিখেছিল, কিভাবে শাসন করা উচিত, কিভাবে মানুষের অধিকার পাইয়ে দেওয়া উচিত, ঠিক আছে, এই সমস্ত জিনিস নিয়ে যখন লিখেছিল, তার পরবর্তীতে কি হয়, তার শিষ্য অ্যারিস্টটল সেটাকে ব্যাপক হারে ছড়িয়ে দেয় পুরো পৃথিবীর মধ্যে, বোঝা গেল? তাই তাকে, এবং বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা দেয় রাষ্ট্রবিজ্ঞানের একরকম, তাই জন্য তাকে সাধারণত রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা বলে থাকি, ঠিক আছে, সে পরে কথা। আবারও বলছি, রাষ্ট্রবিজ্ঞান এভরিথিং নিয়ে আলোচনা করে। আমরা যতদিন রাষ্ট্রবিজ্ঞান পড়বো ততদিন নতুন নতুন তথ্য পাবো যে রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচনা করছে, ঠিক আছে। কিন্তু আমরা বেসিক ধারণা সমস্ত কিছু আলোচনা করে, বিশেষ করে কি নিয়ে আলোচনা করে, রাষ্ট্রকে নিয়ে, রাষ্ট্রের মধ্যে যা আছে সব কিছুকে নিয়ে। যেরকম অ্যারিস্টটল বলেছিল যে রাষ্ট্রকে নিয়েই শুরু এবং শেষ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে, রাষ্ট্রকে নিয়েই শুরু, রাষ্ট্রকে নিয়েই শেষ। আবার কিছু কিছু তার থেকে এরকম বলছে রাষ্ট্র যাকে স্পর্শ করছে সেই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, বোঝা গেল? মানে কি, একটা রাষ্ট্রের মধ্যে কি থাকবে, শাসন ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, আইনি ব্যবস্থা রয়েছে, তাই না? এছাড়া কি রয়েছে, জনগণ রয়েছে, এখানে বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে, সমস্ত কিছুই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করছে। এখন কিছু তাত্ত্বিক রয়েছে, কিছু বুদ্ধিমান রয়েছে, চায়ের দোকানে বসে, তারা কি বলছে, রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা করছে বর্তমান সময়ের। আগে এগুলো বলেছে, অনেক তাত্ত্বিকরা বলেছে, কিন্তু আধুনিক তাত্ত্বিকরা, বিশেষ করে আচরণবাদীরা কি বলছে, রাষ্ট্র কি সমস্ত কিছু নিয়ে আলোচনা করে। দেখো, বারবার আমি এই যে কথাটা বলছি, রাষ্ট্রবিজ্ঞান সমস্ত কিছু, তুমি এর উদাহরণটা দিলে তুমি খুব ভালো করে বুঝতে পারবে যে তোমার স্কুলে পুরোটা চলছে, এখানে রাষ্ট্রের হস্তক্ষেপ রয়েছে, তো যে কি রাষ্ট্র কিছুটা নির্দেশ দিচ্ছে এইভাবে স্টুডেন্টদেরকে পড়াতে হবে, তাই না? এছাড়া বিভিন্ন সংগঠনের এখানে হস্তক্ষেপ রয়েছে। তো একটু একটা বেসিক ধারণা রাষ্ট্র কি নিয়ে আলোচনা করছে আমরা বুঝতে পারছি। এই যে নাগরিকতা নিয়ে আলোচনা করছে, রাষ্ট্র কি, তারপরে সংবিধান নিয়ে আলোচনা করছে, তোমাকে আমাকে নিয়ে আলোচনা করছে। দেখো, এই রাষ্ট্রবিজ্ঞান একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান, সমাজের বিজ্ঞান, যা সমাজে কি আছে, মানুষ রয়েছে, এই মানুষকে নিয়ে আলোচনা করে, জনগণকে নিয়ে আলোচনা করে, এর আচার আচরণ নিয়ে আলোচনা করে, এর অধিকার নিয়ে আলোচনা করে, প্রতিটা মানুষের মধ্যে যে সাম্য থাকবে, সবাই যে সমান, সেটা নিয়ে আলোচনা করে, মানবিকতা নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান। আরো সহজভাবে যদি আমরা বলতে চাই যে রাষ্ট্রবিজ্ঞান এমন একটি বিষয় যেটা কি করছে, বিভিন্ন রাষ্ট্রের যে রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে, বিভিন্ন রাষ্ট্রে যে বিভিন্নভাবে শাসন কার্য পরিচালনা করা হচ্ছে, সমস্ত কিছু নিয়েই আলোচনা করছে কি, রাষ্ট্রবিজ্ঞান। দেখা গেল আমাদের দেশে গণতান্ত্রিক রয়েছে, কোথাও সমাজতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, কোথাও রাজতন্ত্র যে রাজা, কোথাও আবার স্বৈরাচারী চলছে, যে একজন সবাইকার উপরে শাসন করে যাচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো সমস্ত কিছু আলোচনা করছে রাষ্ট্রবিজ্ঞান। আবার আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান এমন একটা বিষয় যে রাষ্ট্র কিভাবে চলছে বর্তমানে, সেটা কতটা সঠিক
এবং সেটার পরিবর্তে কি হওয়া উচিত সেগুলো নিয়েও রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করছে। মানে কি, কেমন ছিল, কেমন আছে এবং ভবিষ্যতে কেমন হওয়া উচিত, এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করছে। ঠিক আছে, এইবার আসি রাষ্ট্রবিজ্ঞান নামটা নিয়ে। অনেকে এই রাষ্ট্রবিজ্ঞানটাকে রাজনীতি বিজ্ঞান বলছে। ঠিক আছে, তো আমরা এটাকে কিভাবে ধরতে পারি, কোন নামটাই ডাকবো? দেখো, রাজনীতি বলতে আমরা সাধারণত বুঝি যে এই যে শাসন ব্যবস্থাটাকে, কোনো একটা দল বা একাধিক দল আমাদের উপর শাসন করছে, এই ব্যবস্থাটাকেই আমরা রাজনীতি বলতে পারি। আবার এই জিনিসটাকে সেইভাবে নেওয়া ঠিক হবে না, কারণ আমরা কি দেখলাম, রাষ্ট্রবিজ্ঞান এভরিথিং নিয়ে আলোচনা করছে, কিন্তু রাজনীতি শুধুমাত্র শাসন ব্যবস্থার দিকের সীমাবদ্ধ। আমরা রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ বলতে পারি রাজনীতি বিজ্ঞান, কিন্তু পুরোপুরি এটাকে রাজনীতি আমরা বলতে পারি না। বোঝা যাচ্ছে কথাটা? এই যে রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান একে অপরের পরিপূরক, এরা একে অপর ছাড়া চলবে না। যেরকম তুমি আর তোমার বন্ধু একে অপর ছাড়া চলবে না, তাই না? দুজনে কিন্তু আলাদা, কিন্তু তোমরা যখন দুজন একসঙ্গে হচ্ছ তখন তোমরা কি একটা বন্ধু, এই যে নামটা পাচ্ছ। যেরকম রাজনীতি ছাড়া রাষ্ট্রবিজ্ঞান কিছু না, সেরকম রাষ্ট্রবিজ্ঞান ছাড়া রাজনীতি কিছু না। এখন এই জায়গাটা তোমাদের একটু গুলিয়ে যেতে পারে, তবে কি বলছো দাদা, এ আবার কি জিনিস? দেখো, রাজনীতি, রাষ্ট্র যেটা চালাচ্ছে, সরকার মানে গভর্নমেন্ট, পুরো ব্যবস্থাটা। এখন এই ব্যবস্থাটাই যদি না থাকে, রাষ্ট্রবিজ্ঞান কি থাকবে, তাই না? কিছু কিছু রাষ্ট্রতাত্ত্বিক বলছিল শুধুমাত্র ওই ব্যবস্থাটা নিয়েই আলোচনা করা হচ্ছে রাজনীতি বিজ্ঞান, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে এছাড়া অরাজনৈতিক বিষয়গুলো, বিভিন্ন এনজিও, বিভিন্ন সংগঠন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তুমি আমি সবাই রয়েছে, কিন্তু রাজনীতিতে শুধুমাত্র ওই সংগঠনগুলো, গভর্নমেন্ট, এরা রয়েছে। তো এদের ছাড়া যেরকম এটা চলবে না, এটা ছাড়াও এটা চলবে না। বোঝা গেল? মানে কি, রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতি একে অপরের পরিপূরক। তো বেশিরভাগ তাত্ত্বিকরা একে রাষ্ট্রবিজ্ঞান বলেছেন, তো আমরা রাষ্ট্রবিজ্ঞানই বলবো। ওকে, এখন এই রাষ্ট্রবিজ্ঞান, একে বিজ্ঞান কেন বলা হচ্ছে না? রাষ্ট্র সাহিত্য কেন বলা হয়নি? রাষ্ট্র ইতিহাস কেন বলা হয়নি? কারণ আমাদের অতীতের অনেক কিছু পড়তে হচ্ছে, তাই না? তুমি দেখো, তুমি একটা ধরো সায়েন্স ও ম্যাথ পড়ছো, অতীতে তৈরি হয়েছিল জিনিসগুলো, তাই না? ওটাকে বর্তমানে আরো রিসার্চ চলছে, তাই না? ওরা পরীক্ষা নিরীক্ষা করছে, বিভিন্ন তথ্য সংগ্রহ করছে, করে আবার নতুন কিছু দিচ্ছে। সেই রকমই সেম জিনিস রাষ্ট্রের ক্ষেত্রে হচ্ছে। প্রাচীনকালে অনেক কিছু ভুল যেগুলো হয়েছে সেগুলো নিয়ে রিসার্চ করছে, বর্তমানে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে, সেগুলো নিয়ে রিসার্চ করছে, সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এবং নতুন কিছু দিচ্ছে। বলছে একটা সাধারণ পিওর সায়েন্স যারে বলে, পিওর সায়েন্সের মতোও এটা একটা সায়েন্স। হ্যাঁ, কেউ কেউ এর বিরোধিতা করেছে, কেউ কেউ বলছে এটা বিজ্ঞান কেন, কলা বিভাগের মধ্যেও পড়ে না, কিন্তু আমারও মনে হয় যে এই জিনিসটার বিজ্ঞান। রাষ্ট্র মানুষ নিয়ে কথা বলে। তুমি ভাবো, একটা যদি চিকিৎসা বিজ্ঞান ধরি, ডাক্তাররা কি করে? একটা মানুষকে নিয়ে পড়াশোনা করে, হ্যাঁ কি না? সেই রকমই এই রাষ্ট্রটাও একটা মানুষকে নিয়ে পড়াশোনা করে, মানুষের আচার আচরণ নিয়ে দেখছে, তার অধিকার নিয়ে দেখছে। সেই রকম যেরকম ডাক্তাররা তার ভেতরটা দেখছে, আমরাও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছি তারাও একটা মানুষের ভেতর দেখছি, বাইরে সব। ওরা হয়তো শুধু অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে দেখছে, আমরা পুরোটা নিয়ে দেখছি। আমাদের হয়তো আলাদাভাবে এই হৃৎপিণ্ডের কখানা কক্ষ রয়েছে, কত ধরনের রক্ত রয়েছে, এগুলো পড়তে হচ্ছে না, কিন্তু পুরো মানুষটাকে নিয়ে পড়তে হচ্ছে। যেই জিনিস ছাড়া মানুষের ওই
হৃৎপিণ্ড, চোখ থেকে লাভ নেই, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা পড়াশোনা করছি, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। যেরকম অধিকার নিয়ে আমরা আলোচনা করছি, কিভাবে একটা মানুষ অধিকার পেলে আগে যাবে। দেখো, তোমার জীবন দেওয়া হয়েছে, তোমাকে ঘর থেকে কোনো দিন বেরোতে দেওয়া হয় না, বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে দেওয়া হয় না, তুমি কিভাবে বাঁচবে? তাই না? তোমার অধিকার নেই কিছু করার, তুমি কি করে বাঁচবে? বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান আমরা বলতে পারি। অনেকের বিপরীত করেছে, ঠিক আছে, ওগুলো আমরা কোশ্চেন অ্যান্সার পড়ে নেবো, কে কি বলেছে সে পরের কথা। হ্যাঁ, এই ক্লাসে যদি আরো ডিটেলস ক্লাস তোমরা চাও, আমি নিশ্চয়ই মানে বই ধরে ধরে একটা ব্যাপার যেটা আছে, অন্য চ্যাপ্টারগুলো আমরা যতটা ডিটেলসে যাব এটাই অতটা যাব না, কারণ হচ্ছে অন্যগুলোও কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই পড়ে। সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার, যতগুলো চ্যাপ্টার রয়েছে সমস্ত কিছুই এই চ্যাপ্টারটার মধ্যে পড়ছে। কারণ এটাই রাষ্ট্রবিজ্ঞান কি, আর আমরা ওই রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কি আলোচনা করছি সেটাই অন্য অন্য চ্যাপ্টারে পড়বো। খুব সিম্পল, ঠিক আছে? তাই জন্য এই চ্যাপ্টারটা আমরা বেশি বাড়ালাম না, এই চ্যাপ্টার থেকে কয়েকটা কোশ্চেন আমরা আলোচনা করব পরে, ঠিক আছে, পরের ক্লাসে কিছু শর্ট কোশ্চেন যেহেতু আসবে করে নেব, একটা করতে তো হয়। তো এখন আশা করি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটা বেসিক ধারণা এসছে। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন কিভাবে হয়েছে একটু বই দেখে নিও, তাহলেই হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টারগুলোই তো কোনো প্রবলেমই নেই, কারণ ওগুলো আমরা পুরো অনেক ধরে ধরে খুঁটিয়ে পড়বো, ঠিক আছে? দেখো, এবার আসি রাষ্ট্রবিজ্ঞান আমরা কেন পড়বো। দেখো, রাষ্ট্রবিজ্ঞান পড়ার অনেক কারণ রয়েছে। যেরকম আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান এই জন্য পড়বো নিজের চিন্তা শক্তিকে বোঝার জন্য। রাষ্ট্রবিজ্ঞান পড়বো নিজের চিন্তা শক্তিকে যা আছে তার থেকে বৃদ্ধি করার জন্য, কোনটা সঠিক কোনটা ভুল সেটা বোঝার জন্য। রাষ্ট্রবিজ্ঞান পড়বো কোনটা ভিক্ষা কোনটা অধিকার সেটা বোঝার জন্য। রাষ্ট্রবিজ্ঞান পড়বো বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে জানার জন্য। রাষ্ট্রবিজ্ঞান পড়বো বিভিন্ন জিনিসের প্রায়োরিটি, মানে কোনটা আমার আগে করা উচিত কোনটা পরে সেটা আমরা বুঝবো। রাষ্ট্রবিজ্ঞান পড়বো কেউ আমাকে বোকা বানাচ্ছে কিনা সেটা জানার জন্য। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান পড়বো যে বিভিন্ন দল আমাদের কিভাবে ঠকিয়ে নিচ্ছে, এই সমস্ত জিনিসের জন্য। খুব সিম্পল। দেখো, সিম্পলি আমি কয়েকটা এই জিনিসগুলোর ব্যাখ্যা করি। যেরকম কোনটা অধিকার কোনটা ভিক্ষা। আমাদের অধিকার বর্তমানে চাকরির, আমাদের অধিকার শিক্ষার। তুমি ভাবো বর্তমান শিক্ষা ব্যবস্থাটা কেমন হয়ে গেছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থা প্রচন্ড বাজে হয়ে রয়েছে, তাই না? খাতা কলমে রয়েছে এত % শিক্ষার হার, কিন্তু নিটফল 0, কিচ্ছু নেই। শিক্ষার্থীদেরকে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। এছাড়া রূপশ্রী, কন্যাশ্রী, ভাগ্যশ্রী, কতশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কত কিছু দিচ্ছে, যেগুলো কি করছে, চাকরি দিচ্ছ না তুমি, এইসব দিচ্ছ। চাকরি দিলে একটা মানুষ কি করতে পারতো, সে ওই যে 500 টাকা 1000 টাকা পাচ্ছে সেই টাকাটা তার বউকে দিতে পারতো, সে একটা সাইকেল কিনে নিতে পারতো, সে নিজের ইনকামের টাকায় সাইকেল কিনতে পারতো, সে নিজের ইনকামের টাকায় তার ছেলে মেয়েকে বিয়ে দিতে পারতো। এছাড়া কোনটা ঠিক ভুল কোনটা প্রায়োরিটি লিস্টে রাখতে হবে সেগুলো আমরা জানতে পারতাম। যেরকম মন্দির না মসজিদ, নাকি শিক্ষা, মন্দির মসজিদ নাকি শিক্ষা আগে, সেগুলো আমরা বুঝতে পারতাম। ওরা আমাদের দু তিনটে সম্প্রদায়ের মধ্যে লড়াই বাঁধা হচ্ছে, এটা আমরা বুঝতে পারতাম যদি রাষ্ট্রবিজ্ঞান পড়ি আমরা। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন তাত্ত্বিকদের ধারণা রয়েছে, বিভিন্ন বড় বড় মানুষের ধারণা রয়েছে, তাদের ধারণা যখন আমরা পড়বো তখন তো আমাদের জ্ঞান শক্তি এমনিই বৃদ্ধি পারবে, আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি পারবে, আমাদের কোনো জিনিসকে দেখার দৃষ্টিভঙ্গি বাড়বে, তাই না? যেরকম একটা পাখি উঠছে, আমরা দেখছি পাখিটা উঠছে, কিন্তু একজন সাহিত্যিক কি দেখছে, পাখিটা খেলা করছে, পাখিটা তার জীবনটাকে উপভোগ করছে। সেই রকম আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান পড়বো তখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো যে কোনটা ঠিক কোনটা ভুল।
অন্য যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েনি তাদের তুলনায় আমরা বেশি বুঝবো। বেশি বুঝবো মানে এমন নাই সব জানতা কাম চালা টাইপের, বেশি বুঝবো বলতে আমরা সেই জিনিসটা সঠিক বুঝবো, খুব ক্লিয়ার। সব থেকে বড় কথা নিজের অধিকার সম্পর্কে বুঝবো। তো চলো আজকে এই পর্যন্তই, আর কিছু বলার নেই। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, নেক্সট দিন কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আর হ্যাঁ, সিলেবাস নিয়ে একটা ভিডিও আগে দিয়েছি, সেটা দেখে নিও। তারপরে কোন বই সেরা সেগুলোও দিয়ে দিয়েছি, দেখে নিও, ঠিক আছে? আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে বলি না আমি, তাও করে রাখো, একটু বাড়বে আর কি। তো চলো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আজ এই পর্যন্তই।